সবাই কি আমাকে শুনতে পারছেন? ইয়েস স্যার। হ্যাঁ দা। জি। প্রিয়াঙ্কা শীল, আপনাকে নমস্কার, থ্যাংক ইউ। আচ্ছা, তো আসেন আমরা পড়ি। তো এই নাও লাস্ট ক্লাস আমাদের। লাস্ট যে আজকে আসলে একটু ঝামেলার কারণে কারা গালি গালাজ করে? ওই জুমের একটা ওটিপি নিয়ে একটু ঝামেলার কারণে আমি বিকেলে মানে সন্ধ্যার ক্লাসটা অ্যারেঞ্জ করতে পারিনি, এই জন্য দুঃখিত। কারা গালাগালি করে? তো ওই ক্লাসটা দেখি আমি কালকে নিয়ে দেওয়া যায় কিনা চেষ্টা করবো, ঠিক আছে? তো ইসলাম তো শেষ করতে পারি, আর বাট আমি তুরস্কের কিন্তু 50% লোক ইসলামিক, অফ না থাকে। 50% লোক হচ্ছে লিবারেল। দাদা একটু সবাইকে মিউট করেন, স্যার কথা মিউট করে শুনতে দেন না পাচ্ছি না। স্যার। মিউট করতে বলবো না, আমি ধুমায় শুধু ক্লাস থেকে গেট আউট করে দেবো, ঠিক আছে? কোনো ছাড় নাই। আমি আমার কাউকে ছাড় দিই না, আমি ক্লাসে কাউকে ছাড় দিব না, ঠিক আছে? ভদ্রভাবে বলছি, এখন কেউ শুনবে না, এখন শুধু ক্লাস থেকে আউট করবো। যারাই জয়েন, আমি 5 মিনিট সময় দেখবো, এরপরে যা দেখবো উল্টা পাল্টা জয়েন সব শুধু ক্লাস থেকে বের করে দেবো, ঠিক আছে? ওকে, কোনো মিউট টিউট নাই। এখন আর কোনো ভদ্রতার জায়গা নাই, এখন যা করবো অভদ্র কাজ করবো, কারণ ভালো করে তো বুঝাইছি, কেউ বলতে পারবে না যে বুঝাই নাই, তাই না? আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসটা কি করছিলাম? ইন আওয়ার লাস্ট ক্লাস আমরা আলোচনাটা করতে 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 বলছিলাম যে এই যে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার, এই অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার কি? এটা হলো এক প্রকার সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা কেন সাবঅর্ডিনেটিং কনজাংশন এটাও আমরা দেখেছিলাম, যে বাক্য বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কোনো একটা জায়গার সাথে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজকে সে যুক্ত করে। এই জন্য এটা একটা কি সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা আমরা শিখেছিলাম। এরপর বলেছিলাম যে ভাই প্রত্যেক ক্ষেত্রে তো একটা করে ক্লজ মার্কার, যেমন ধরেন হু, হুম, হুম, হোয়েন, হোয়ার। হোয়াটসঅ্যাপে দিলাম ওই গাইতে। কিন্তু দ্যাট আর হুইচে কেন বারবার অল্টারনেটিভটা আসে? এখন দ্যাট আর হুইচ কি সিমিলার, এই প্রশ্নটা আমরা করেছিলাম, যে ইফ দ্যাট আর হুইচ আর সিমিলার। তখন আমরা বলেছিলাম যে এই যে দ্যাট আর হুইচ সিমিলার নাকি ডিফারেন্ট, এই আলোচনাটা আমাদের আজকের ক্লাস থেকে হবে, এবং আমরা অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটু ভিতরে গিয়ে কি করব, এক্সপ্লোর করব। তো প্রথমেই ক্লিয়ার করে দেই যে হ্যাঁ, দ্যাট আর হুইচ আর নট সিমিলার, দে আর সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, ডেফিনেটলি দে আর ডিফারেন্ট, এন্ড দে হ্যাভ ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস অলসো। তো এখানে জিনিসটা কি আমরা ক্লিয়ার করি, আসেন। আমরা যে অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে কথা বলেছিলাম, সেই অ্যাডজেক্টিভ ক্লজকে ইফ ইউ ক্যান রিকন ইট, আপনি দেখবেন যে দুই ভাগে ক্লাসিফাই করেছিলাম। একটা হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? এই জায়গাতে এসে আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভ ক্লজ কয় প্রকার? দুই প্রকার, রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ এবং নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। নাও এই হোয়াট ইজ রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড হোয়াট ইজ নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ? আপনি যখন অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতেছেন, হতে পারে একটা অ্যাডজেক্টিভ ক্লজ দরকারি, আবার আপনি যখন অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতেছেন, হতে পারে অ্যাডজেক্টিভ ক্লজটা দরকারি না। এই যে একটা অ্যাডজেক্টিভ ক্লজ দরকারি নাকি দরকারি না, এই জিনিসটার উপর ভিত্তি করে আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে দুই ভাগে ভাগ করে দিয়েছি, সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ। এখন আপনি যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন, রেস্ট্রিকশন দিই কার উপরে? যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো যে অ্যাডজেক্টিভ ক্লজটা সিগনিফিকেন্ট, সেই অ্যাডজেক্টিভ ক্লজটাই হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। অন দা আদার হ্যান্ড, যে অ্যাডজেক্টিভ ক্লজটা সিগনিফিকেন্ট না, ঠিক আছে, নট সিগনিফিকেন্ট, সেই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা বলবো নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। সো আমরা আগে থিওরিটা বুঝলাম যে দেয়ার আর টু টাইপস অফ অ্যাডজেক্টিভ ক্লজ, রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ। যদি লেখালেখির জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ দরকারি হয়, সেটা হবে রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি দরকারি না হয়, তাহলে সেটা হবে হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলিফাই করার চেষ্টা করি এন্ড লেটস সি ইফ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। ধরেন আপনি আপনার বন্ধুর বাসায় বেড়াতে গেছেন। এখন বন্ধুর বাসায় বেড়াতে গেছেন, ওই সময় আপনি দেখলেন যে আপনার বন্ধুর বাসাটা কিরকম, 5টা বিল্ডিং একসাথে। একটা মনে করেন রেড কালারের বিল্ডিং, একটা মনে করেন গ্রিন কালারের বিল্ডিং, একটা মনে করেন ব্ল্যাক কালারের বিল্ডিং, একটা হোয়াইট কালারের বিল্ডিং, একটা পিঙ্ক কালারের বিল্ডিং। এখন আপনি গিয়ে বললেন যে বন্ধু, তোমার তো বাসার সামনে আসলে 5টা ডিফারেন্ট কালারের বাড়ি,
তো তোমার বাসাটা কোনটা? তা আপনার বন্ধু বলল, ও আচ্ছা বুঝতে পারছি, দ্য থার্ড হাউস ইজ মাই হাউস। তৃতীয় বাসাটাই হচ্ছে গিয়ে কি আমার বাসা। এখন দেখেন, এই বাক্যের সাবজেক্ট কে? দ্য থার্ড হাউস। ভালো করে বুঝি। বাক্যের অবজেক্ট কে? মাই হাউস। এখন যেহেতু মাই হাউসটা আমার সাবজেক্টকেই বোঝাচ্ছে, তাই আমরা এটাকে অনেকে কমপ্লিমেন্টও বলি। তা আমরা আপাতত এটাকে অবজেক্টিভ বললাম, এটা কমপ্লিমেন্ট না অবজেক্ট, মারামারি করার কোনো কারণ নাই। এখন ধরেন এই মাই হাউস অবজেক্টের জন্য আপনার বন্ধু আরেকটু ক্লিয়ার করে দিল যে দ্যাট অর হুইচ ইজ ব্ল্যাক, যেটার রং হচ্ছে গিয়ে কি কালো। এখন আমরা যদি একটু ক্লোজলি অবজারভেশন করি ব্যাপারটাকে, এখন প্রশ্ন আসতে পারে যে এখানে এই ক্লজটা কি দরকারি নাকি দরকারি না। দেখেন, আপনার বন্ধু যখন বলল দ্য থার্ড হাউস ইজ মাই হাউস, এইটুকুই কিন্তু এনাফ আপনার বন্ধুর বাসাটা চেনার জন্য। কারণ কি, বাসা আছে মোট 5টা। আপনি যদি লেফট থেকে কাউন্ট করেন 3 নাম্বার বাসা ব্ল্যাক, আবার আপনি যদি রাইট থেকে কাউন্ট করেন তাহলেও 3 নাম্বার বাসাটা ব্ল্যাক। সো দ্যাট ইজ বা হুইচ ইজ ব্ল্যাক, এই কথাটা আসলে বললেও হচ্ছে, না বললেও তো হচ্ছে। এই জন্য আমরা বলতেছি এখানে এই ক্লজটা দরকারি না। আবার যদি এমন হতো যে না, যে ভাই ধরেন আপনার বন্ধু মনে করেন পিঙ্ক হাউসের পরে আরো একটা হাউস আছে মনে করেন যে পার্পল কালারের, কিংবা ধরেন আপনার এই কি বলে ভি দিয়ে কি যেন একটা কালার আছে ওই কালারের, ঠিক আছে। এখন যদি আপনার বন্ধু বলে দা থার্ড হাউস ইজ মাই হাউস, এই ক্ষেত্রে কিন্তু আপনি কনফিউশনে পড়বেন। কারণ কি, যদি আপনি রাইট সাইড থেকে কাউন্ট করেন তাহলে ব্ল্যাকটা হচ্ছে হচ্ছে লেফট সাইড থেকে কাউন্ট করলে ব্ল্যাকটা হচ্ছে থার্ড, রাইট সাইড থেকে কাউন্ট করলে হোয়াইটটা হচ্ছে গিয়ে থার্ড। এই ক্ষেত্রে এসে যেহেতু 2 রকম অ্যান্সার পাওয়া যেতে পারে, তাই দ্যাট অর হুইচ ইজ ব্ল্যাক এই ক্লজটা কিন্তু দরকারি এক্সাক্ট লোকেশনটা বোঝার জন্য। তো এইভাবেই যখন আমরা বাক্যে কোনো ক্লজকে ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে সে দরকারি হয়ে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে সে দরকারি না। এই দরকারি হলেই রেস্ট্রিকটিভ, না হলে নন রেস্ট্রিকটিভ। এখন দ্যাট আর হুইচ এর পার্থক্যটা কোথায়? যদি ক্লজটা দরকারি না হয়ে থাকে, যেমন উপরের কেসটা দেখেন, লেফট বা রাইট যেখান থেকে কাউন্ট করেন দ্য থার্ড হাউস ইজ মাই হাউস একই ভাষাকে বোঝাচ্ছে, এই ক্ষেত্রে এটা নন রেস্ট্রিকটিভ। তাই এখানে হুইচ ইজ ব্ল্যাক আমরা ইউজ করব, হুইচ ইজ ব্ল্যাক। কারণ কি, কারণ হলো ইন জেনারেল ভাবে হুইচ হচ্ছে নন রেস্ট্রিকটিভ সেন্স দিচ্ছে, হুইচ হচ্ছে কি করছে আপনার নন রেস্ট্রিকটিভ সেন্স দিচ্ছে। কিন্তু পরের বাক্যে কিন্তু হুইচ ইজ ব্ল্যাক এই জিনিসটা আমার দরকার, এই জন্য এটাকে আমরা দ্যাট ইউজ করব। কারণ কি, যেহেতু দরকার, সো মাথায় রাখবো যে দ্যাট সবসময় রেস্ট্রিকটিভ সেন্স দিচ্ছে। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট এন্ড হুইচ। দ্যাট আর নন রেস্ট্রিকটিভ হলে হচ্ছে গিয়ে দ্য অনলি ডিফারেন্স দ্যাট আই হ্যাভ সিন সো ফার। ঠিক আছে, আর কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, এই হলো গিয়ে কথা। এই যে কথা বলতেছিল ক্লাস থেকে বের করে দিলাম ঠুস করে। এবার বলেন যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা, দ্যাট এবং হুইচের পড়বে, হুইচের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? পড়বে জি Yes, স্যার। sir. Yes, বুঝতে sir. পারছি। তাহলে এখন আমরা বুঝলাম যে আমরা যখন বাক্য লিখবো তখন দ্যাট এবং হুইচের কনফিউশনটা অ্যারাইজ করছে রেস্ট্রিকটিভ নাকি নন রেস্ট্রিকটিভ। দরকারি হলে দ্যাট, আর নন রেস্ট্রিকটিভ অর্থাৎ দরকারি না হলে হুইচ। এখন আপনি বলতে পারেন যে সুমন ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি যে এখানে দ্যাট বা হুইচ দিয়ে বুঝলাম, কিন্তু এখন এমন যদি হয় যে আপনি একটা বাক্য লিখছেন যে সুমন বললো হু ইজ এ স্টুডেন্ট অফ বায়ো biology teaches me, sorry, teaches us what? Teaches us marketing, sorry, teaches us English. এখন দেখেন সুমন ভাই যিনি কিনা বায়োলজির ছাত্র, তিনি আমাদের কি পড়ায়? ইংরেজি পড়ায়। বাক্যের মেইন ক্লজটা কি? সুমন টিচেস আস ইংলিশ, সুমন আমাদের ইংরেজি পড়ায়। এখন সুমনের অ্যাডজেক্টিভ ক্লজটা কি? হু ইজ এ স্টুডেন্ট অফ বায়োলজি। এখন আপনি যদি মনে করেন, যেগুলো অনেক সময় টিউশনি করতে গেলে বলে যে ভাই আমার বাচ্চাকে ম্যাথ পড়ানোর জন্য ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি চাই। আবার অনেকে বলে যে ভাই বাচ্চাকে পড়াবেন, এখন সে ওকে ম্যাথ পড়ানোর জন্য যে কোনো একজন স্টুডেন্ট হলেই হবে, কারণ ওর ম্যাথটা অতটা ডিফিকাল্ট কোনো ইস্যুস না। তো এই জায়গাটাতে এসে আমরা বলছি আপনি ক্লজটাকে দরকারিও মনে করতে পারেন, আবার দরকার নাইও মনে করতে পারেন। এখন আপনি যদি বলেন যে এটা দরকারি তাহলে রেস্ট্রিকটিভ, আর যদি বলেন যে এটা দরকারি না তাহলে নন রেস্ট্রিকটিভ।
এখন প্রশ্ন হলো দ্যাট আর হুইচে বুঝতে পারতাম, দ্যাট দিলে রেস্ট্রিকটিভ, হুইচ দিলে নন রেস্ট্রিকটিভ। এখন হু দিয়ে আমি কেমনে বুঝবো? এটা কিন্তু একটা সমস্যা হয়ে গেল যে হু দিয়ে লিখছি এটা রেস্ট্রিকটিভ নাকি নন রেস্ট্রিকটিভ। এখানেও সুন্দর হয়ে আছে, যদি আপনি হুজুক মানে দ্যাট বা হুইচ তো বুঝতে পারছি, দ্যাট দিলে রেস্ট্রিকটিভ, হুইচ দিলে নন রেস্ট্রিকটিভ। অন্য যে কোনো ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে ক্লজটা রেস্ট্রিকটিভ, তাহলে যা লিখছেন তার থাকবে, বাট নন রেস্ট্রিকটিভ মনে করলেই তা অবশ্যই কমা দিয়ে আলাদা করতে হবে। সো নিচেরটাকে আমি নন রেস্ট্রিকটিভ ধরে কমা দিয়ে আলাদা করে দিলাম, নন রেস্ট্রিকটিভ আমি লিখেও দিলাম। দিস ইজ দ্য ডিফারেন্স, যে দ্যাট আর হুইচ এর ক্ষেত্রে আমি যদি কমা সরি দ্যাট দেই রেস্ট্রিকটিভ, হুইচ দিলে নন রেস্ট্রিকটিভ। আর অন্য সকল অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে আমি যদি কমা দেই তাহলে নন রেস্ট্রিকটিভ, কমা না দিলে রেস্ট্রিকটিভ। এখন আপনি বলতে পারেন যে সুমন ভাই এতে কি মিনিং এ কোনো পার্থক্য আসে? না, ফান্ডামেন্টালি মিনিং এ উই হ্যাভ নো ডিফারেন্স এট অল, কিন্তু এক্সপ্রেশনের দিকে গিয়ে আই থিঙ্ক দেয়ার আর সাম ডিফারেন্সেস। কিরকম? যদি আপনি বলেন যে নন রেস্ট্রিকটিভ, তাহলে কিরকম যে সুমন ভাই ওই যে যিনি হচ্ছেন বায়োলজির ছাত্র আমাদের ইংলিশ পড়ায়, তো আপনার মূল কথা হলো সুমন ভাই আমাদের ইংলিশ পড়ায়, উনি বায়োলজির ছাত্রটা কোনো বিষয় না। কিন্তু আপনি যদি বলেন যে সুমন ভাই যিনি কিনা বায়োলজির ছাত্র আমাদেরকে ইংরেজি পড়ায়, দেখেন আপনি কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের উপর একটু জোর দিচ্ছেন যে দেখ এই লোকটা বায়োলজি ছাত্র হয়ে আমাদেরকে ইংলিশ পড়ায়, ব্যাপারটা তো খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, সো এগুলো মিনিং এর একটু সাটল একটা ডিফারেন্স ক্রিয়েট করে, যারা নেটিভ ইউজার অফ ইংলিশ তারা খুব ভালো করে এটা ইউজ করে। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে সুমন ভাই পরীক্ষার হলে তো আসলে অনেক বাক্য আমাকে লিখতে হবে, সো ইট ইজ এন ডিফিকাল্ট টাস্ক টু ডিটারমাইন ওয়েদার দ্য ক্লজ ইজ রেস্ট্রিকটিভ অর নন রেস্ট্রিকটিভ। যে এক্সাম হলে বসে বসে আমি যদি এখন নির্ধারণ করি কোনটা রেস্ট্রিকটিভ কোনটা নন রেস্ট্রিকটিভ, তাহলে তো সমস্যা। সেক্ষেত্রে আমরা বলবো আপনি মোস্ট অফ দ্য কেসে ক্লজকে আপনি রেস্ট্রিকটিভ ধরেই লিখবেন, অর্থাৎ কমা টমা দেওয়ার দরকার নাই। আপনি অল্প কেসে মনে করেন আপনি যদি পুরো লেখার মধ্যে 10টা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করেন, তার 7টাই ধরবেন বা 6টাই ধরবেন হচ্ছে রেস্ট্রিকটিভ, মানে কোনো কমা দেওয়া দরকার নাই। আর 2টা বা 3টা আপনি ধরলেন মনে করেন যে নন রেস্ট্রিকটিভ। ঠিক আছে, তাহলে স্যার বুঝতে পারলো কি ভাই আপনি রেস্ট্রিকটিভটাও বুঝতেছেন আবার নন রেস্ট্রিকটিভটাও বুঝতেছেন, দ্যাটস কিছুই লাগতেছে না, তবে একটু ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, এখন ধরেন এই যে বাক্যটা আমি বললাম সুমন হু ইজ স্টুডেন্ট অফ বায়োলজি টিচার্স আস ইংলিশ, যদি এমন হয়ে যায় যে এই হু ইজ এ স্টুডেন্ট বায়োলজি এই কথাটাতে গিয়ে আপনি কোনো ড্রামাটিক টোন ক্রিয়েট করতে চাচ্ছেন, বা এটাকে সুপ্রিম লেভেলের একটা সিগনিফিকেন্স দিতে চাচ্ছেন, বা এটার মধ্যে আপনি একটা মানে এক্সট্রা ফ্লেভার দিতে চাচ্ছেন, বা এটার মধ্যে আপনি একটা এক্সট্রা জোর দিতে চাচ্ছেন, বা এটা বলতে গিয়ে আপনি উদাসীন হয়ে যাচ্ছেন, মানে এই পুরো স্পেশালি হাইলাইট করার প্রয়োজনীয়তা ফিল করতেছেন, ইন দ্যাট কেস আপনাকে আমরা বলবো আপনি ওই অ্যাডজেক্টিভ ক্লজকে অবশ্যই এম ড্যাশ দিয়ে আলাদা করে দিবেন। এই যে আমরা নিয়ে আসলাম হচ্ছে গিয়ে কি এম ড্যাশ। ঠিক আছে, আমরা কি বুঝতে পারলাম? রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ এর বাইরে গিয়েও ইফ ইট হ্যাপেন্স যে আমি কোনো ক্লজকে একেবারে স্পেশালি হাইলাইট করতেছি, সুমন ভাই যিনি কিনা বায়োলজির ছাত্র আমাদেরকে ইংলিশ পড়ায়, তখন আমরা ওই পার্টটাকে কি করব? এম ড্যাশ দিয়ে আলাদা করব। সো দেয়ার আর 3 ওয়েজ অফ প্রেজেন্টিং অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, রেস্ট্রিকটিভ ধরে, নন রেস্ট্রিকটিভ ধরে, আর হচ্ছে গিয়ে কি এই এম ড্যাশ। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা খুব ঝামেলা হয়ে গেল, কোনটাতে আসলে কি ইউজ করব? আমি বলবো আপনি 10টা অ্যাডজেক্টিভ ক্লজ লিখলে তার মধ্যে 7টা অর্থাৎ 70% রাখবেন রেস্ট্রিকটিভে। আপনি 10টা অ্যাডজেক্টিভ লিখলে 20% অর্থাৎ 20টা রাখবেন হচ্ছে ধরেন যে নন রেস্ট্রিকটিভ দিয়ে। আর 10টা অ্যাডজেক্টিভ ক্লজ লিখলে মাত্র 10% অর্থাৎ একটা লিখবেন হচ্ছে এই এম ড্যাশ দিয়ে। এম ড্যাশের ব্যবহার কম করবেন, কারণ কি আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে এম ড্যাশ ইজ এ কাইন্ড অফ পাংচুয়েশন দ্যাট ইজ ইউজড বাট মোস্টলি ইনফর্মাল, এটা ফর্মাল টোনের ক্ষেত্রে ইউজ করা হয় না। সাধারণত দেখবেন যে পত্র পত্রিকায় কোনো কিছুকে হাইলাইট করার জন্য বা একটু ব্রেক দেওয়ার জন্য এম ড্যাশটা ইউজ করা হয়। এগুলো নিয়ে আরো আলোচনা আছে, আপনি প্রত্যেকটা টপিকের সাথে কানেক্ট করে করে শিখবেন। ঠিক আছে, তাহলে আমরা কি রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি নাকি পারি নাই? বলেন, দ্রুত বলতে হবে। Yes, sir.
ক্লিয়ার স্যার। একদম ক্রিস্টাল ক্লিয়ার, বুঝতে পারছি আমরা? জি স্যার। বুঝতে এই যে আমরা যে 3 জন টিচারের ক্লাস নিচ্ছি, আমাদের 3 জন টিচারের পারফরমেন্স আপনারা খুশি তো নাকি? স্যার হ্যাঁ আলহামদুলিল্লাহ জি অনেক ভালো স্যার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ আমাদের একটাই সমস্যা হয় ভাই, শিডিউল মেনটেন করতে প্রবলেম হয়ে যায়, কিছু করার থাকে না। কারণ কি 3 জনেই বিভিন্ন রকম কাজে ব্যস্ত আমরা। আপনি ক্লাস কোয়ালিটি নিয়ে আমি একটুকু জিনিস গ্যারান্টি দিতে পারি, আপনাদের কোনো সমস্যা হবে না। একটু জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন, সন্ধ্যার পরের টাইমটা পড়াশোনায় ব্যস্ত রাখবেন সবসময় আমাদের সাথে, বা নিজে পড়বেন, যেটাই করেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যেটা করবেন সেটা হলো ওই কি বলে যে, মেইলে কিন্তু আমরা মেইল কম পাই। আমি কিন্তু প্রত্যেকটা মেইল বসে বসে পড়ি, বিলিভ ইট অর নট, ঠিক আছে? আমি প্রত্যেকটা মেইল আমি কিন্তু বসে বসে পড়ি। সো আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে এই সময়টাকে নষ্ট করেন না, কাজে লাগান, ঠিক আছে? আচ্ছা, সো নাও উই নো হাউ টু ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ। এখন এই অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে আপনাকে দেখাই, শিখেন, কাজে লাগবে। চিচু, চিচু ঘুমাও ঘুমাও, মা ঘুমাস, তুমি ঘুমাও। একটা ঝামেলা আমরা একটু ক্লিয়ার করবো, চলেন দেখি পারি কিনা। ঝামেলাটা হচ্ছে যে, আহ, ধরেন আপনি একটা বাক্য লিখলেন। আপনি একটা বাক্য লিখলেন, কি বিরক্ত হবেন না যে ভাই তো সহজ সহজ বাক্য লেখা আছে, আসলে তা না, আমি আপনাকে কনসেপ্ট রেডি করাচ্ছি, ঠিক আছে? সো গেট রেডি। হ্যাঁ, আপনি একটা বাক্য লিখলেন, কিরকম লিখলেন যে সুমন টিচেস ইংলিশ, ভালো কথা। এখন আপনি সুমনের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন। এই জন্য কি লিখলেন যে আই ডু নট রিলাই অন হিম, হে খুব খারাপ মানুষ, আমি ওনার উপর নির্ভর করতে পারতেছি না, আই এম সরি। এখন দেখেন, এই যে সুমনের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ লেখার জন্য একটা বাক্য লিখলেন যেখানে সুমন আছে, যে আই ডু নট রিলাই অন হিম, এই বাক্যে এই হিম কেটে আপনি হচ্ছে আনবেন কি হুম, সুমনের পরে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি হুম। এই যে আমি আনলাম হুম, এরপর কি করতে বলেছিলাম, বাকি পার্টটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দিতে বলেছিলাম, হুম আই ডু নট রিলাই অন। এই যে আপনি যে ওয়ার্ডটা কেটে ক্লজ মার্কারটা আনলেন, তার আগে দেখেন একটা প্রিপোজিশন আছে অন। এখন আপনাকে ডিফাইন করতে হবে এই অন আসলে কার সাথে কানেক্টেড, রিলায়ের সাথে কানেক্টেড নাকি হিমের সাথে কানেক্টেড। কারণ রিলায়ের সাথে কানেক্টেড হলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যদি বাই চান্স হিমের সাথে কানেক্টেড হয়, তাহলে হিম কেটে যেহেতু আপনি হুম এনেছেন, তো অন বলবো ভাই আমি তো হিমের সাথে কানেক্টেড, তা আপনি যেহেতু হিম কেটে হুম আনছেন, তাহলে আমাকে হুমের আগে বসায় দেন, যেহেতু আমি হিমের আগে ছিলাম। এখন দেখেন, আমি তার উপর নির্ভর করি না, তার উপর, তার মানে কি এই অন আসলে হিমের সাথে কানেক্টেড, অন হিম, তার উপর। এই জন্য ব্যাপারটা হচ্ছে যে এই অনটা পিছনে বসালে ইনফর্মাল হয়ে যাবে, ভুল বলবো না, ইনফর্মাল হয়ে যাবে। আপনি যেটা করবেন, এটাকে হুমের আগে নিয়ে আসবেন। কারণ আমার মূল যে বাক্যটা আই ডু নট রিলাই অন হিম, এখানে অনটা হিমের সাথে কানেক্ট ছিল, আর আপনি হিম কেটে হুম এনেছেন, তাই অন বলতেছে ভাই আমিও তাহলে হুমের আগে চলে যাব, সিম্পল হিসাব, আর কিছুই না। বুঝতে পারছি সবাই আমরা? হ্যাঁ জি এখন স্যার। যদি দাদা এমন হয় যে আরেকবার না, সে প্লিজ, কানেক্টেড দাদা না, আরেকবার। আপনি হিম কেটে হুম এনেছেন, ভালো কথা। এখন তার আগে একটা প্রিপোজিশন আছে অন, তাহলে আপনি দেখবেন যে এই অন কার সাথে কানেক্টেড। যদি অন রিলায়ের সাথে কানেক্টেড হয় আমার কোনো সমস্যা নাই, কিন্তু অন যদি হিমের সাথে কানেক্ট হয়, যেহেতু হিম কেটে হুম এনেছেন, তাহলে অন বলবে যে ভাই আমিও তাহলে হুমের আগে চলে যাব, সুমন অন হুম আই ডু নট রিলাই টিচেস ইংলিশ। বুঝতে বললাম? হ্যালো? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ দাদা বুঝছি। এখন যদি আমি যদি বলি যে সুমন টিচার্স ইংলিশ, এই সুমনের জন্য আমি আরেকটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখার বাক্য আনবো, সেটা কি, এই যে দেখেন, আমি মনে করেন বললাম রহিম, রহিম, ঠিক আছে, টেক্স আফটার সুমন, মনে করেন আমি বললাম। এবার দেখেন ঝামেলাটা কোথায় হলো, আপনি এখানে হয়তো সুমন কেটে কি করবেন, সুমন কেটে হয়তো এখানে হুম লিখবেন, ঠিক আছে, এরপরে মনে করেন বাকিটা লিখবেন, তাই না, যে রহিম টেক্স আফটার। এখন এখানেও সেম প্রশ্ন, এই যে আফটার প্রিপোজিশনটা কার সাথে কানেক্টেড, সুমনের সাথে নাকি টেক্স এর সাথে? এখন রহিম টেক্স আফটার সুমন, যদি আপনি বলেন যেটা সুমনের সাথে কানেক্টেড, তাহলে হবে সুমনের পরে রহিম নেয়। এন্ড বাক্যের মিনিং কি আসলে এটা, নাকি টেক্স আফটার মানে তো একই রকম, নাকি রহিম দেখতে সুমনের মতোই, কোনটা বলেন তো বুদ্ধি করে? আর রহিম দেখতে সুমনের মতো।
তার মানে এখানে আফটার একটা গ্রুপ ভার্ব হিসেবে কাজ করতেছে, যার একটা ডিফারেন্ট মিনিং আছে, যে দেখতে একই রকম হওয়া। সো এখানে কিন্তু আপনি চাইলেও, যেহেতু সুমন কেটে হুম আনছেন, তাই আফটার কেটে হুমের আগে নেওয়া যাবে না। কারণ কি? কারণ এখানে আফটারটা হচ্ছে গিয়ে টেকের সাথে কানেক্টেড। বুঝতে পারছি ব্যাপারটা? স্যার কিংবা ধরেন আমি টেক্স আফটার না বলে আমি যদি মনে করেন বলি যে লুকস আফটার, যে রহিম সুমনের দেখাশোনা করে, এখানে লুক আফটার একটা গ্রুপ ভার্ব, সো এটার মানে দেখাশোনা করা। সো আফটার ওয়ার্ডটা লুকের সাথে কানেক্টেড, সুমনের সাথে না। সো এটা তাহলে সুমন হুম রহিম লুক আফটার, যিনি, যাকে কিনা রহিম ভাই কি করে, দেখে রাখে, তিনি আমাদেরকে ইংলিশ পড়ায়। ওটাই বুঝতে পারলাম। হ্যালো, হ্যাঁ দাদা। বুঝতে পারলাম, গুড। সো বিষয়গুলো খুবই ইজি, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে জিনিসগুলা। মাথায় রাখতে না পারলে কিন্তু আপনি আমার ক্লাস করে কোনো আউটপুট পাবেন না। ঠিক আছে, কোনো আউটপুট পাবেন না, একদম গ্যারান্টি। কিন্তু মাথায় রাখলে আপনাকে আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনি বলবেন যে না, আমি এখান থেকে কিছু জিনিস শিখে গেছি, আমার আর কোনো টেনশন নাই। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বেশ কয়েকটা জিনিস শিখে ফেললাম। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাসিফিকেশন, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজে প্রিপোজিশনের ব্যবহার, এগুলো কিন্তু আমরা মোটামুটি বুঝে গেলাম। এখন ধরেন আমরা একটা টপিক নিব, টপিক নিয়ে আমরা লিখবো, এবং আমরা দেখবো ইফ উই ক্যান রাইট ওয়েল, বা এই লেখাটার আসলে প্রয়োগটা কি বা কতটুকু, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আসেন, ঠিক আছে, কিরকম ভাবে বোঝার চেষ্টা করব, আসেন। মনে করেন একটা টপিক এই মুহূর্তে ধরেন আপনার, মানে পুরো ওয়ার্ল্ডে বেশ কয়েকটা ফ্রন্টে যুদ্ধ হচ্ছে। এই যেমন এই মুহূর্তে মনে করেন আপনার আমাদের এই সাবকন্টিনেন্টের বড় ইস্যু হলো ভারত পাকিস্তান ক্রাইসিস। ঠিক আছে, তা আমরা মনে করেন ভারত পাকিস্তানের ক্রাইসিস নিয়েই আমরা মনে করেন যে কি, আমরা মনে করেন যে এটা বাক্য লিখবো। ঠিক আছে, আমরা কি লিখতে পারি চলেন দেখি তো। আমরা মনে করেন বললাম যে ইন্ডিয়া, সরি ইন্ডিয়া পাকিস্তান না লিখে আমরা লিখবো পাক ইন্ডিয়া ক্রাইসিস। ঠিক আছে, যেমন আপনার আগে যখন খেলা হইতো তখন বলতো পাক ইন্ডিয়া ম্যাচ বা ইন্ডিয়া পাক ম্যাচ, এরকম বলতো। ঠিক আছে, পাক ইন্ডিয়া ক্রাইসিস। ওকে, তো আমাদের টপিক হচ্ছে আজকে এটা, এটা নিয়ে আমরা একটু লিখবো। হ্যাঁ, তো আমরা লিখবো কি, আমরা লিখবো কি, ধরেন আপনি মনে করেন একটা, মনে করেন লিখলেন, পত্রিকায় কিন্তু ভাই লেখালেখি কিন্তু অনেক বড় একটা ইস্যু। ঠিক আছে, এই আপনারা মুখে মুখে খালি হলুদ সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা বলেন না, এগুলো কিন্তু আমি খুব ভালো বুঝি, কিন্তু এগুলো নিয়ে আমি আসলে কখনো ফেসবুকে লিখি না। কারণ বাংলাদেশে আসলে এত এত ন্যারেটিভ আমার আসলে ভালো লাগে না, এটা সত্যি কথা। তো আমরা এই পত্র পত্রিকা যখন ক্লাসের দিকে যাব, তখন আমরা দেখবো যে আসলে একটা সাধারণ লেখার মধ্যে কত অসাধারণ মিনিং থাকতে পারে। তো চলো আমরা পড়ি এবং দেখি। ঠিক আছে, তো ধরেন আমি লিখলাম, আমি কি লিখলাম, আমি লিখলাম যে আমরা লিখতে পারি যে, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে দা, আমরা কি লিখতে পারি বলেন তো, একটা বাক্য বলেন তো দেখি, একটা বাক্য বলেন। হ্যাঁ, হ্যালো, হ্যালো, একটা ছোট বাক্য বলেন শুনি। কি রে ভাই, কে কিছু বলতে পারে না? হ্যালো, শুনতেছে সবাই আমাকে? দাদা পেহেলগাম। হ্যাঁ জি বলেন দাদা। বলেন বলেন। হ্যাঁ, আমরা বলতে পেহেলগাম অ্যাটাক না, আচ্ছা লিখি, সমস্যা নাই। আমরা কি লিখতে পারি, যে পেহেলগাম অ্যাটাক। হ্যাঁ, সাবজেক্ট পেহেলগাম পরিবর্তন অ্যাটাক, হয়েছে। পেহেলগাম অ্যাটাক কি করেছে, আপনার কথা ভালো করে বুঝি নাই। আচ্ছা আমি লিখি, সমস্যা নেই, শুনেন। আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি আপনারা সবাই? জি দাদা। Yes, স্যার জি দাদা। ওকে, আমি মনে করেন লিখলাম যে পেহেলগাম অ্যাটাক, ঠিক আছে, হ্যাজ, কি লিখবো, হ্যাজ escalated, ঠিক আছে, tensions between, escalated tensions between two two hostile nations। আমি যখন এইটুকু বাক্য লিখলাম যে পেহেলগাম এটা কি করেছে, বাড়ায় দিছে। এসকেলেট, এসকেলেট মানে কোনো কিছুকে বাড়ায় দেওয়া, আর ডিএসকেলেট মানে হলো কোনো কিছুকে কমায় দেওয়া। ঠিক আছে, ওকে, ওকে, তো এসকেলেট মানে হলো বাড়ায় দেওয়া, ডিএসকেলেট মানে কমায় দেওয়া।
তাহলে আমি কি বলতে পারি যে পেহেলগাম অ্যাটাক হ্যাজ এখানে দা দরকার মনে হয়, হ্যাঁ। দ্য পেহেলগাম অ্যাটাক হ্যাজ এসকেলেটেড টেনশনস বিটুইন দ্য টু হোস্টাইল নেশনস। এবার আমি যদি বলি বাক্যের সাবজেক্ট কি বলেন তো বুদ্ধি করে। দ্য পেহেলগাম অ্যাটাক। পেহেলগাম অ্যাটাক করছে এসকেলেট। পেহেলগাম attack। বাক্যের ভার্ব হইলো হ্যাজ এসকেলেটেড। কি এসকেলেটেড করছে ভাই? অবজেক্ট। টেনশন কে অবজেক্ট বাড়ায় দিছে। এখন আপনি চাইলে অবজেক্টের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারেন, নো প্রবলেম। কিন্তু আমি যদি বলি বিটুইন, এই যে বিটুইন প্রিপোজিশনের, ঠিক আছে, এই বিটুইন প্রিপোজিশনের অবজেক্ট কে বলেন তো বুদ্ধি করে। স্যার দ্য টু হোস্টাইল Two hostile nation. তাহলে আমি যদি বলি বাক্যের এই সাবজেক্ট এবং বিটুইন প্রিপোজিশনের যে অবজেক্ট, এদের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, আনলে কোনো সমস্যা আছে? হ্যাঁ দাদা এখন আনলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আপনি ওইটাকে দিয়ে একটা বাক্য লিখবেন। যেমন ইফ ইউ সে পেহেলগাম অ্যাটাকের জন্য আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন, সো আপনি আরেকটা বাক্য লিখবেন যেখানে পেহেলগাম অ্যাটাকটা আছে। যেমন আমি মনে করেন বললাম যে ইট, ইট দিয়ে আমি কাকে বোঝাচ্ছি? দা পেহেলগাম অ্যাটাককে বোঝাচ্ছি, ঠিক আছে, যে দা পেহেলগাম অ্যাটাক ইট। হ্যাঁ, আমরা কি বলবো যে ইট ক্লেইমড, ঠিক আছে, nearly 27 young people। আচ্ছা, শুধু পিপল বলি, ঠিক আছে। লিখলাম যে নেশনকে বোঝাচ্ছে, ঠিক আছে, নেশনস। আমি বললাম যে দে, দে মানে কি? এই দুইটা হোস্টেল নেশনকে বোঝাচ্ছে। আমি যদি বলি যে দে শেয়ার, তারা শেয়ার করে, ঠিক আছে, অ্যাবাউট 2500 কিলোমিটার, ঠিক আছে। না, আমরা বললাম যে দে শেয়ার এ, দে শেয়ার তারা কি, আমরা বলতে পারি কি দে শেয়ার এ ইন্টারন্যাশনাল, দাঁড়ান দাঁড়ান, এখানে কি বলতে পারি আমি একটা দেখি না, ঠিক আছে। ওরা কি শেয়ার করে, দেশ তারা কি শেয়ার করতে পারে, ঠিক আছে। আপনার মনে করেন Line of control, boundary line. হ্যাঁ, Line of control, boundary দাদা line. নদী। না, আমরা আমরা বলতে পারি যে দে শেয়ার এ, কি বলতে পারি, ইয়েস, ওয়ার্ডটা পাইছি। আমার মানে যে ওয়ার্ড আমি আমার আবার একটা বদ্ধ আসলে সুইটেবল ওয়ার্ড না পাইলে লিখতে ভালো লাগে না। দে শেয়ার এ ডিসপিউটেড, ডিসপিউটেড, হ্যাঁ, ডিসপিউটেড, ডিসপিউটেড বাউন্ডারি। এই ওয়ার্ডটা সুন্দর, তারা একটা বিতর্কিত বাউন্ডারি শেয়ার করে। আচ্ছা, তাহলে আমি যদি দেখেন এখন বাক্যকে যদি বড় করতে যাই, নাও হাউ ক্যান আই প্লে, দেখেন দা পেহেলগাম অ্যাটাক, ওই যে ইট দিয়ে বলছি এটাকে, তাহলে ইটকে আমি মনে করি দ্যাট দিলাম। এই দেখেন দ্যাট claimed nearly 27 people। আর এখানে দে দিয়ে বুঝেছি কাকে? হোস্টাইল নেশনস কে। তাহলে এটা কি লিখবো? দ্যাট শেয়ার, ঠিক আছে, দ্যাট শেয়ার এ ডিসপিউটেড বাউন্ডারি। কথা কি আমার ঠিক আছে না ভুল আছে বলেন তো দেখি আমার বাক্যটা। এটা কি হলো? বাক্যটা কি সুন্দর হয়ে গেল না? দ্য পেহেলগাম অ্যাটাক দ্যাট ক্লেইমড নিয়ারলি 27 পিপল হ্যাজ এসকেলেটেড tensions between the two hostile nations that share a disputed boundary। বাক্যটা কি পত্রিকার টোন ক্রিয়েট করতে পারছে নাকি ব্যর্থ হয়েছে বলেন তো বুদ্ধি করে। পারছে স্যার। পারছে। Sir, percent. এইবার দেখেন রাইটিং এর মূল জায়গাটা কোথায়, খেলার জায়গাটা কোথায় দেখেন। হ্যাঁ, আমি একটু ভুল করছি এখানে, নিয়ারলি ওয়ার্ডটা আসলে ভালো লাগতেছে না, অ্যাবাউট। আমি নিয়ারলি ওয়ার্ডটা এখানে ভালো লাগতেছে না, অ্যাবাউট। এবার দেখেন আমি একটা মজার জিনিস দেখাই, যদি আমরা একটা দুঃখের টপিক নিয়ে লিখতেছি, সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আপনি এই বিটুইন প্রিপোজিশনের, আমি হলুদ মার্ক করে দিই, বিটুইন প্রিপোজিশনের যে অবজেক্ট দ্য টু হোস্টাইল নেশনস, ওদের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনছেন, সেটা কি? যে দ্যাট শেয়ার এ ডিসপিউটেড বাউন্ডারি। এখন দেখেন এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা দ্যাট শেয়ার এ ডিসপিউটেড বাউন্ডারি, এটা কি ছিল? যে দে শেয়ার এ ডিসপিউটেড বাউন্ডারি।
এই দে শেয়ার এ ডিসপিউটেড বাউন্ডারি, এখানে সাবজেক্ট ছিল দে, ভার্ব ছিল শেয়ার, অবজেক্ট ছিল কি এ ডিসপিউটেড বাউন্ডারি। আপনি কিন্তু এখানেও বলতে পারতেন যে ভাই এই বাক্যের যে দে শেয়ার এ ডিসপিউটেড বাউন্ডারি, এখানকার এই ডিসপিউটেড বাউন্ডারির জন্যও তো আপনি চাইলে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারতেন। আমি যদি বলতাম যে ইট ইজ, হ্যাঁ, এই যে ইট দিয়ে যদি বলতাম যে এ ডিসপিউটেড বাউন্ডারি, ঠিক আছে, আমি যদি বলতাম যে ইট ইজ কল্ড কি LOC, ঠিক আছে, লাইন অফ কন্ট্রোল। এই ইট দিয়ে তো আমি এই ডিসপিউটেড বাউন্ডারি কি বুঝাচ্ছিলাম নাকি? কথা কি ঠিক না ভুল আমার, বলেন? স্যার তাহলে লজিক্যালি আমি এই ইট কেটে ডিসপিউটেড বাউন্ডারির পরে দ্যাট দিয়ে বাকিটা বসাতে পারতাম না? হ্যালো, ইয়েস স্যার। এই আমি লিখলাম দ্যাট ইজ কল্ড LOC, লাইন অফ কন্ট্রোল। এই যে দেখেন বাক্যটা কিন্তু বড় হইতেছে and it's looking more professional. The Pahalgam attack that claimed about 27 people, ঠিক আছে, ঠিক আছে, has escalated tensions between the two hostile nations that share a disputed boundary that is called LOC, line of control, between two Kashmir. The defining line is LOC, line of control, and between China and India ওটাকে বলা হয় LAC, line of actual control. বুঝতে পারছি না বুঝতে পারি নাই বলেন? স্যার সাউন্ডটা ক্লিয়ার আসেনি স্যার। আপনারা সবাই সাউন্ড অফ হয়ে যান, আমি যিনি সাউন্ড পোষণ ক্লাস থেকে বের করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তাহলে এটা বুঝতে পারছি না আমরা? আমরা কি বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখেন আমি যদি বলি যে দ্যাট ইজ কল্ড LOC, এইটা কার অ্যাডজেক্টিভ ক্লজ, আপনি কি বলবেন বলেন তো বুদ্ধি করে? ডিসপিউটেড বাউন্ডারি। না, এইভাবে অ্যান্সার দিতে আমি নিমু না ভাই, কারণ আপনার আমি কুত্তা খাটা খাইটা পড়াইছি। আপনি অ্যান্সার দিবেন এইভাবে যে সুমন ভাই এখানে বাক্যের যে মেইন ক্লজ দ্য পেহেলগাম অ্যাটাক, ঠিক আছে, হ্যাজ এসকেলেটেড টেনশন বিটুইন দ্য টু হোস্টাইল নেশন। এই যে বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে প্রিপোজিশন বিটুইন, এই প্রিপোজিশনের যে অবজেক্ট দ্য টু হোস্টাইল নেশন, এইটার যে অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট শেয়ার এ ডিসপিউটেড বাউন্ডারি, এই অ্যাডজেক্টিভ ক্লজের যে অবজেক্ট এ ডিসপিউটেড বাউন্ডারি, তার অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এইটা, দ্যাট ইজ কল্ড LOC। কথা কি ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে হ্যাঁ, কথা ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন এই বিষয়গুলো কিন্তু আমি আপনাকে শিখাইতেছি, মানে কি আই উইল এক্সপেক্ট দ্য ভেরি সেম অ্যান্সার হোয়েন আই আস্ক ইউ ইন দ্য নেক্সট টাইম। আগামী থেকে আমি যখন জিজ্ঞেস করবো যে ভাই এটা কার অ্যাডজেক্টিভ ক্লজ, আপনি যদি বলেন যে ডিসপিউটেড বাউন্ডারি অ্যাডজেক্টিভ ক্লজ, আই উইল নট অ্যাকসেপ্ট ইট, আই উইল রিজেক্ট ইউর অ্যান্সার। আপনি আমাকে ঠিক এইভাবে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে অ্যান্সার করবেন, দয়া করে, এটা আমার অনুরোধ। এখন ধরেন আপনার মাথায় আরো একটা আইডিয়া আসলো যে সুমন ভাই এই যে পেহেলগাম অ্যাটাক যে আপনি লিখলেন, ওর যে অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট ক্লেইমড অ্যাবাউট 27 পিপল, তাহলে এখানে এই অ্যাবাউট এর জন্য তো 27 পিপল আছে, তাহলে 27 পিপলের জন্য কি আমি চাইলে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি না? বলেন তো বুদ্ধি করে। পারি দাদা। স্যার আনা সম্ভব। পারি, কিন্তু যেহেতু পারি তাহলে কাজটা কি, ওইটাকে দিয়ে একটা বাক্য লিখতে হবে। আমি যদি বলি, আমি মনে করি উদাহরণস্বরূপ বললাম যে দে, এই দে দিয়ে কাকে বোঝাচ্ছি? 27 পিপলকে বোঝাচ্ছি যে দে আর মোস্টলি ইন্ডিয়ান সিটিজেন। তাহলে দে দিয়ে যদি বুঝাচ্ছি তাহলে ব্যক্তিকে বোঝালে দে কাটে কি হবে? হু আর মোস্টলি ইন্ডিয়ান সিটিজেন্স, হয়ে গেল, হু আর মোস্টলি ইন্ডিয়ান সিটিজেন্স। তাহলে এখন আমি যদি বলি যে হু আর মোস্টলি ইন্ডিয়ান সিটিজেন্স, এই অ্যাডজেক্টিভ ক্লজটা কার অ্যাডজেক্টিভ ক্লজ, আপনারা কি বলবেন বলেন? বলেন। 27 people. এই হবে না, আই এম সরি, আপনার অ্যান্সার আমি নিতে পারলাম না, কারণ আমি আপনাকে ভাবে অ্যান্সার করতে রাইট দিয়ে নিতে ভাই। আপনি স্যার বলবেন আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা ছিল
সেখানে যে হ্যাঁ সাবজেক্টটা ছিল ওই সাবজেক্টের একটা অ্যাডজেক্টিভ ক্লজ এই তো ছিল, হয়ে গেছে, আর বলতে যেটা হবে না ছিল সেটা আপনার দ্যাট ক্লেইমড আর বলতে অ্যাবাউট হবে না, বলতে 27 হবে না, পিপল। আমি বুঝে গেছি, বলতে হবে না। আপনার অ্যান্সার বুঝে গেছি আমি। আপনার কথা টোনে আমি বুঝতে পারবো যে আপনি অ্যান্সারটা বুঝতে পারছেন, ঠিক আছে? সো আপনি যদি আমার কথা মন দিয়ে শুনেন, আপনি ধরে ফেলতে পারবেন যে ভাই আসলে কি অ্যান্সারটা চাচ্ছে, ঠিক আছে? তো যে আপু বলেছিলেন শুধু 27 পিপল, আমি আপনার কাছ থেকে কিভাবে অ্যান্সারটা চেয়েছি আপনি বুঝতে পেরেছেন? দাদা আরেকবার তাহলে একটু বলেন। তাহলে আপনি কাইন্ডলি একটু আগের ক্লাসটা দেখবেন, মানে একটু আগেই যা বলেছিলাম আপনি তো মন দিয়ে শুনেন নাই, ঠিক আছে? মন দিয়ে শুনবেন, হ্যাঁ, মন দিয়ে শুনলে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখেন, এবার কিন্তু বাক্যের মধ্যে অনেক প্যাচ গোছ লাগতেছে। সো এই প্যাচ গোছ আমাদেরকে বুঝতে হবে। প্যাচ গোছ যদি আমরা না বুঝি তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, বাক্যে যত বেশি প্যাচ গোছ বুঝতে পারবেন ততই আপনার জন্য আখেরে লাভ হবে। বি কেয়ারফুল। প্যাচ গোছ বুঝতে কখনোই কি করা যাবে না, দেরি করা যাবে না। প্যাচ গোছ বুঝতে হবে মন দিয়ে, ভালোবাসা দিয়ে প্যাচ গোছ বুঝতে হবে। এখন এই প্যাচ গোছ বুঝার এই সেশনে আমরা আমাদের আলোচনাটাকে একটু লিমিটেড করে নিচ্ছি, যেন এর বাইরে গিয়ে আমাদের আলোচনা না চিন্তা ভাবনা করতে হয়। আলোচনাটা কি? আমার বাক্যের সাবজেক্ট হলো পেহেলগাম অ্যাটাক। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে গিয়ে কি, দ্যাট ক্লেমড ব্লা 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 ব্লা। আবার এখানে এই অ্যাবাউট এর জন্য অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে গিয়ে কি, দে আর মোস্টলি, হু আর মোস্টলি ইন্ডিয়ান সিটিজেন্স। আচ্ছা, এইটুকু জিনিস মাথায় রাখি। এখন ধরেন, এখন উদাহরণস্বরূপ আমরা একটা ব্যাপার স্যাপার বোঝার চেষ্টা করি। ধরেন আপনি বললেন যে দ্যাট ক্লেইমড অ্যাবাউট 27 পিপল লাইভ। এইখানে আপনি চাচ্ছেন এই পেহেলগাম অ্যাটাকের যে অ্যাডজেক্টিভ ক্লজ, এটাকে মনে করেন কমা দিয়ে আলাদা করতে। যদিও দ্যাট দিলে তার কমা দেওয়া দরকার নাই, বা হুইচ লিখলেও কমাদের দরকার নাই, বা ধরলাম কমা দিয়ে আলাদা করবেন, সেক্ষেত্রে কমাটা কোথায় কোথায় হওয়ার কথা ছিল বলেন তো বুদ্ধি করে? তার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাবজেক্টের পরে, এবং হচ্ছে তার যে অ্যাডজেক্টিভ ক্লোজ ছিল একদম লাস্ট পর্যন্ত ইন্ডিয়ান এইভাবে সিটিজেন্সের স্পেসিফিক পরে ওয়ার্ড দিয়ে বলেন, কোন ওয়ার্ডের আগে আর কোন ওয়ার্ডের পরে। দাদা দ্যাট এর আগে এবং সিটিজেনের পরে। সিটিজেনের পরে। না, দ্যাটের আপনি হয়তো আমার আগে ক্লাসটা করছেন এই কারণে বলতে পারছেন, সরি টু সে। আমরা যেই অ্যাডজেক্টিভ ক্লজটা মার্ক করলাম, পেহেলগাম অ্যাটাকের অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা কমা দিয়ে আলাদা করব। তাহলে লজিক্যালি এটা হবে কি, দ্যাটের আগে একটা কমা হবে, আর পিপলের পরে একটা কমা হবে। লজিকটা তো এটাই বলছে নাকি? হ্যাঁ দাদা এটা বলতেছি। এখন প্রবলেমটা কোথায় হয়ে গেল? প্রবলেমটা হয়ে গেল যে ভাই আপনি পেহেলগাম অ্যাটাকের অ্যাডজেক্টিভ ক্লজ আলাদা করছেন, ঠিক আছে, দুইটা কমা দিয়ে, কিন্তু এই পেহেলগাম অ্যাটাকের যে অ্যাডজেক্টিভ ক্লজ, এই অ্যাডজেক্টিভ ক্লজের সাথে কিন্তু আরেকটা জিনিস কানেক্টেড হয়ে আছে। সো সেকেন্ড কমাটা যদি পিপলের পরে দিয়ে দেন, তাহলে কিন্তু পিপলের অ্যাডজেক্টিভ ক্লজটা কোনো কারণ ছাড়া আলাদা হয়ে গেল। ও বলবে যে ভাই কমাটা পিপলের পর হওয়ার কথা ঠিক আছে, কিন্তু না, আমার অ্যাডজেক্টিভ ক্লজ আমারে দিয়ে দাও, হু আর মোস্টলি ইন্ডিয়ান সিটিজেন্স, এর পরে তুমি কমা দাও, তাইলেই আর কোনো সমস্যা নাই। তাহলে ব্যাপারটা কি, আপনি যদি কোনো কিছুকে কমা দিয়ে আলাদা করতে চান, তাহলে ওইটার সাথে যা কিছু আছে সবকিছুকে আলাদা করতে হবে। এটাকে করবো এটাকে করবো না তা কিন্তু হবে না। ব্যাপারটা কি বুঝতে পারছি? স্যার। আচ্ছা, এখন একইভাবে শুধু কমা না, একইভাবে আমি বলবো শুধু কমা না, আপনি যদি বলেন যে ভাই আমি করব কি বলে, যে পেহেলগাম এটাকে যে অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমি এম ড্যাশ দিয়ে মনে করেন আমি আলাদা করব। আই রিপিট, আপনি চাচ্ছেন এম ড্যাশ দিয়ে আলাদা করতে। সেক্ষেত্রে প্রথম এম ড্যাশটা হবে দ্যাট এর পরে, আপনি জানেন আমিও জানি। আর দ্বিতীয় এম ড্যাশটা হওয়ার কথা হচ্ছে কার পরে, আপনার পিপলের পরে। এখন পিপলের পরে যদি বসায় দেন তাহলে তো সমস্যা হয়ে যাবে, কারণ ওরা বললো যে ভাই আমার অ্যাডজেক্টিভ ক্লজটা আমার থেকে আপনি দূরে নিলেন কেন, ভুল হয়ে গেল না তাহলে? তো এই ভুলের জন্য কি করব, পিপলের পরে যে অ্যাডজেক্টিভ ক্লজটা আছে সেটার পরে গিয়ে আমি এটাকে বসায় দেবো। ব্যাপারটা কি বুঝতে পারলাম না বুঝতে পারিনি বলেন? পারছি দাদা। বুঝতে পারছি কি? সো মাথায় রাখতে হবে কমা কিংবা এম ড্যাশ, এটা দিয়ে আপনি যাই আলাদা করেন না কেন, আই হ্যাভ নো প্রবলেম। যদি একটা কিছুকে আলাদা করতে চান, সেক্ষেত্রে ওইটার সাথে কানেক্টেড যা কিছু থাকবে, এভরিথিং উইল বি সেপারেটেড। এই কথাটা কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না, না এন্ড না। ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই বলেন? বুঝছি দাদা। বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা জিনিস বলি, সত্যি বলতে আমরা
আলোচনার এখন গভীরে চলে যাচ্ছি। সো নাও আই থিংক আমরা এনজয় করার মতো টপিক পাবো। কারণ কি জানেন, এই বাক্যটা লিখছেন না আপনি, এই বাক্যটাকে চাইলে আপনি আরো অনেক পশ করে লিখতে পারেন। কিভাবে জানেন? দেখেন, মানে পত্রিকায় যেমন দেখেন, এই দেখেন যে claiming the Pahalgam attack, M dash, claiming about 27 people who are mostly Indian citizens has escalated tensions between two hostile nations. এবার এখানকার দ্যাটটা কেটে দিব, হ্যাঁ, দ্যাট কেটে দিয়ে কি লিখবো? এটা হয়ে যাবে শেয়ারিং। ঠিক আছে, শেয়ারিং এ ডিসপিউটেড বাউন্ডারি, এরপরে দ্যাট কাটবো, ইস কাটবো, এটা হয়ে যাবে হচ্ছে কল্ড। কল্ড, LOC। এগুলো কেমনে কাটতেছে এটা আমরা পড়ি নাই, আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে, এরকম হবে, আমরা শিখবো এগুলা। দেখেন বাক্যটা মনে হচ্ছে পুরো আমরা ই করছি, কি বলে, এই পত্রিকা থেকে কপি পেস্ট করছি। The Pahalgam attack, claiming about 27 people who are mostly Indian citizens, has escalated tensions between two hostile nations sharing a disputed boundary called LOC. বুঝতে পারছি? হ্যাঁ দাদা। স্যার ইয়েস স্যার। So this is the beauty of writing. This is just the beginning. This is just the beginning of professional writing. আর অনেক কিছু আছে শেখার মতো, যা আমরা একটু একটু করে আগাবো। সো আজকের টপিকটা আমরা এরপরে আর নিব না। আমরা এই পর্যন্ত যা পড়লাম ওইটাকেই ব্যবহার করে আমরা দেখব যে আমাদের এই কি বলে আপনার এই পত্র পত্রিকায় আসলে কতটুকু আসে দেখার মতো, যে আসলেই এই পরীক্ষার মানে এই পড়াগুলা যে সুমন ভাই যে আমাদের গালিগালাজ করে পড়াইতেছে কতটুকু আমাদের কাজে লাগতেছে। শুনেন, আপনি একটা কথা বলি, এটা মোটিভেশন দিই মনে করেন, যদি আমি মোটিভেশন কথা না, আপনি যদি মন দিয়ে পড়েন যে আমাকে যা ডিরেকশন দেওয়া হয়েছে তা আমি মেনে চলবো, আপনি স্টাম্বল করবেন না, আপনি একদম স্মুথলি আগাই যাবেন, এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা। ঠিক আছে, জাস্ট আপনার মাথায় রাখতে হবে যে ভাই আমাকে যেভাবে দেখাইতেছে আমি ওইভাবে পড়বো। কিন্তু আপনাদের একটা প্রবলেম হলো কি, আপনারা আসলে পড়েন না, আপনারা ভাগিবাজ। আপনাদের বুঝাইলে আপনারা বুঝতে চান না। তো এবার আমরা একটু পত্র পত্রিকায় যাই, মনে করেন এই যে ডেইলি স্টারে গেলাম, ঠিক আছে, তো ডেইলি স্টারে ঢুকলাম, আপনি দেখতে পাচ্ছেন ডেইলি স্টারটা? না, দাঁড়ান, পারবেন, দেখতে পাচ্ছেন? Yes, হ্যাঁ sir. দাদা দেখতে পাচ্ছি। হ্যাঁ, পারবেন, না পারলে কোনো কারণ নেই। আমরা এখান থেকে একদম ইন দ্য নেম অফ গড উই আর অ্যাকসেপ্টিং অর পিকিং এ আর্টিকেল অ্যান আর্টিকেল র্যান্ডমলি। ঠিক আছে, কোন রকম কোনো প্রিডিটারমাইন্ড বা প্রিডিসপোজড কোনো রিজনিং থেকে না। আপনারা বলেন যে কোন আর্টিকেলটা নিব, বলেন বলেন। ইসরায়েল 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 জি জি রাশফা গাজা। আচ্ছা নিলাম। Israel's main mission is not combating terrorism but destroying Gaza. ওকে, এই আর্টিকেলটা আমি পড়ছিও আজকে সকাল দুপুরে বেলা পড়ছি বসে বসে। ঠিক আছে, এটা একজন বিদেশি জন লোক, উনি উনি একজন জিউস পার্সন, হ্যাঁ, উনি জিউস হওয়া সত্ত্বেও উনি এইভাবে আর্টিকেল লিখছে এবং উনি একটা বইও প্রকাশ করছিলেন এই বিষয়ে। এই যে আই এম এ জিউস অস্ট্রেলিয়ান জার্মান, দেখছেন? এই যে দেখছেন, আমি আর্টিকেলটা তো পড়ে রাখছিলাম, দেখছেন আমি পড়ছি আর্টিকেলটা, কিন্তু আপনারা যেহেতু নিয়েছেন আমরা নিলাম। ওকে, তা আমরা যা শিখছি আমরা দেখি যে আসলেই কি কমন পড়ে নাকি ভাই আমাকে হুদাই ভ্যান 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 কইরা গেছে। ঠিক আছে, তো আমি একটু তেরা টাইপের কথাবার্তা বলি, কিন্তু যা বলুন সলিড কথা বলুন, একদম র্যান্ডমলি নিচ্ছি। দেখেন চোখের মধ্যে পড়তে নিলাম, এই যে দেখেন একটা বাক্য এখানে শুরু করছে, এই যে একটা বাক্য শুরু করছে, বাক্যের শুরুতেই উনি একটা কনজাংশন আনছে হাউএভার। তো হাউএভার যদি বাক্যের প্রথমে আনছে, আমরা কি শিখছিলাম, এটাকে কি করতে হবে? কমা দিয়ে আলাদা করতে হবে। করছে না করে নাই বলেন? করছে করছে। এরপরের বাক্যটা দেখেন, এরপরের বাক্যটা দেখেন, এরপরের বাক্যটা যদিও অনেক বড়, আমরা বিকজ অফ আওয়ার ওন হিস্ট্রি এইটুকু এখনো পড়ি নাই, মানে এইটুকু আমাদের নলেজ এখনো আসে নাই, সো এইটুকু বাদ দিলাম। আপনি এইটুকু বাদ দিয়ে আগেরটুকু ভাবেন, ইট ওয়াজ নট র্যাম ডাউন মাই থ্রোট, এটা হলো একটা প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে বাদ দিয়ে সে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আসলো, ইট ওয়াজ প্রিটি স্ট্যান্ডার্ড ফর মেনি পিপল টু সাপোর্ট ইসরায়েল। তো যখনই আপনি বাদ দিয়ে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আনলেন, কি বলছিলাম বাদের আগে এটা কি দিতে বলছিলাম বলেন? কমা তো কমাটা কি দিছে নাকি দেয় নাই? দিছে। এই দেখেন এখানে যে দেখেন এম ড্যাশ ইউজ করছে এই যে জায়গাতে, কিন্তু এই এম ড্যাশটা আমরা এখনো পড়ি নাই, এটা অন্য ধরনের অ্যাডভ্যাস, আমরা পড়ি নাই। যখন পড়বো আমরা শিখবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন ধরেন
আমরা যদি এই বাক্যটাতে আসি, নিচের দিকে আসি, যেখানে কি বলছে দেখেন, অফ কোর্স what I was told while growing up was that there were millions of Palestinians. তো এখানে আসলে একটা জায়গাতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে একটা নাউন ক্লজ আছে, ঠিক আছে, আরো কয়েকটা ক্লজ আছে, ওই ক্লজগুলো আমরা পড়ি নাই। আমরা just যেইটুকু পড়েছি ওইটুকুই দেখি। এই যে দেখেন, এই যে মিলিয়নস অফ প্যালেস্টিনিয়ান্স, এই মিলিয়ন অফ প্যালেস্টিনিয়ানসদের অ্যাডজেক্টিভ ক্লজ, হু হ্যাভ বিন আন্ডার অকুপেশন ফর ডিকেডস। বাক্যটা কি ছিল? দে হ্যাভ বিন আন্ডার অকুপেশন ফর ডিকেডস। দে কেটে দে দিয়ে কাকে বোঝাচ্ছে? মিলিয়নস অফ প্যালেস্টিনিয়ানদেরকে বোঝাচ্ছে। সো দে কেটে হু বসাইছে, বাকিটা অ্যাজ ইট ইজ প্লেসমেন্ট করে দিয়েছে। তাহলে মিলিয়নস অফ প্যালেস্টিনিয়ানস হু হ্যাভ বিন আন্ডার অকুপেশন ফর ডিকেডস। ধরতে পারছেন নাকি পারেন নাই বলেন? পারছি। জি স্যার। পারছি। আমরা জি, আরো স্যার। দেখবো যে ভাই আমাদের যা পড়াইছে তার আসলে মানে কমন পড়ে কিনা। যেমন দেখেন, ইট ওয়াজ ম্যাসিভ, সরি, ইট ম্যাসিভলি অ্যাক্সেলারেটেড, এটা খুব তড়িৎ গতিতে বাড়লো আফটার 1967, 1967 সালের পরে। এবার দেখেন, এই যে এই সময়ের অ্যাডজেক্টিভ ক্লজ হোয়েন দিয়ে আসছে, পারছি নাকি পারি নাই বলেন? পারছি। পারছি স্যার। পারছি কি পারি নাই বলেন? পারছি স্যার। পারছি। ওকে, এবার আমরা এই বাক্যটার ক্ষেত্রে যাচ্ছি, এই বাক্যটা কপি করে আমরা নিয়ে যাচ্ছি আমাদের এই ডক ফাইল, এটাকে আমরা সরাসরি নিজে নিজে বানাবো। মানে বাক্যটা কিভাবে বানাইছে আমরা দেখবো, বুঝবো। শুধু আপনি যে কোনো আর্টিকেল আমাকে দিতে পারেন, দেখবেন যে এই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে তারা প্রচুর পরিমাণ বাক্য লিখতেছে। আমাদের কাছে এরকম 3টা পারমাণবিক বোমা, অ্যাটম বোমা আছে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, একটা হচ্ছে নাউন ক্লজ। প্রাইমারিলি এই 3টা ক্লজই হচ্ছে দ্য প্রাইমারি ফ্যাক্টরস দ্যাট কন্ট্রোলস the structure of sentence, that controls the beautification of sentence. Got it? জি স্যার। So আপনারা কি দেখতে পাচ্ছেন যে আমি বাক্যটা কপি করে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। আমরা এই বাক্যটা কিভাবে হইছে একটু বুঝতে চাই, ঠিক আছে? আমরা এই বাক্যটা বোঝার জন্য আমরা একটি স্টেপ বাই স্টেপ ফর্মুলা। বাক্যটা কিন্তু দেখতে সহজ। হিউজ অ্যামাউন্ট অফ উইপন্স দ্যাট ইসরায়েল ইউজেস আর অফেন টেস্টেড এন্ড ট্রায়ালড ইন দা ইউএস ফার্স্ট। ভালো কথা। বাক্যের মেইন ক্লজটা কি? বাক্য যখন ভাঙা ভাঙা বুঝতে পারবেন, তখন অনুবাদেও আপনি ভালো পারফরমেন্স করবেন। এটাই হলো মজা পড়াশোনার, একটা দিকে পড়লে ওটা আর একটার দিকে গিয়েও কাজে লাগে, ঠিক আছে? এখানে মেইন বাক্যটা কি? হিউজ অ্যামাউন্টস অফ, এই দেখেন, আপনি সারা জীবন ভরে অ্যামাউন্ট পড়ছেন নন কাউন্টেবল, কিন্তু এখানে অ্যামাউন্টস দিচ্ছে, দেখছেন? সো পত্র পত্রিকা পড়ার মজাই হচ্ছে এটা। হিউজ অ্যামাউন্ট অফ উইপন্স, ঠিক আছে, আর অফেন টেস্টেড, ঠিক আছে? এই শিট, দাঁড়ান, আমার বোতলে পানি পড়ছে, সরি, আমার ল্যাপটপে পানি পড়ছে। হিউজ অ্যামাউন্ট অফ উইপন্স আর অফেন, সরি, আর অফেন টেস্টেড। কোথায় টেস্ট করা হয়? ইন দা ইউএস ফার্স্ট। আর একটা জিনিস ছিল, হিউজ অ্যামাউন্টস, সরি, অ্যামাউন্টস অফ উইপন্স আর অফেন ট্রায়ালড, সরি, অফেন ট্রায়ালড ইন দা ইউএস US ফার্স্ট। ফার্স্ট। এখন দেখেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দুই ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, সরি, একটু দাঁড়ান, এই যে ইন দা ফার্স্ট অফেন সব কমন। দেখেন, আমরা এইটুকু জিনিস কি রাখছি? কমন রাখছি। ছোটবেলায় আমরা বীজগণিত করতাম না যে কমন পড়ে গেলে ওটা একবার লিখলে হয়, মনে আছে? জি স্যার। মনে আছে না? তো এই দেখেন, আমার যদি কমন পড়ে গেছে আমি একবার লিখবো, হিউজ অ্যামাউন্ট অফ উইপন্স আর অফেন টেস্টেড এন্ড লিখলাম হচ্ছে ট্রায়াল। দুইটা মিলে একটা বাক্য হয়ে গেল না? বুদ্ধি করে বলেন তো। হ্যাঁ। ইয়েস স্যার। হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, তাহলে এটা কি সিম্পল সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স এট দিস মোমেন্ট? বলেন তো বুদ্ধি করে। কম্পাউন্ড। এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, তো আমাদের কিন্তু এটা বুঝতে হবে। হ্যাঁ, ফাজলামি করলে হবে না, পারতে হবে কিন্তু। এখন দেখেন, এই বাক্যটার সাবজেক্ট কে? হিউজ অ্যামাউন্ট অফ উইপন্স। এখন আপনার মাথায় আসতেছে যে এটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ লিখবেন, তাহলে কি লিখবেন? দে। দে দিয়ে কাকে বোঝাচ্ছেন?
এই যে হিউজ অ্যামাউন্টস অফ উইপন্স এটাকে বোঝাচ্ছেন। আপনি মনে করলেন এই এটাকে বোঝাচ্ছেন, এখন মিলাইতে হবে বাক্যটা আমাকে। আমি কিভাবে লিখবো? আমি লিখবো এইভাবে যে ইসরায়েল ইউজেস দেম। ইসরায়েল কি করে? এদেরকে ব্যবহার করে। কাদেরকে ব্যবহার করে? এই অস্ত্রগুলোকে ব্যবহার করে। তাহলে ভেরি লজিক্যালি আই ক্যান টেল ইউ কি বলতে পারি যে এই হিউজ অ্যামাউন্ট অফ উইপন বোঝানো হয়েছে কাদেরকে দিয়ে? দেমকে দিয়ে। তাহলে লজিক্যালি আমি এই দেমটা কাটবো, দেমটা কেটে কি লিখবো? দ্যাট। এবার বাকিটা আমি বসে দেবো, দ্যাট ইসরায়েল ইউজেস। বাক্য কি মিলে গেল নাকি মিলে যায় নাই? বলেন বুদ্ধি করে প্লিজ। মিলছে স্যার। কিন্তু তাহলে যেই বাক্যটা উপরে লিখছে সেই বাক্যটা আলটিমেটলি কি কম্পাউন্ড সেন্টেন্সের একটা কনসেপ্টকে নিল আর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের একটা কনসেপ্টকে নিল। সো বাই অ্যামালগেমেটিং টু ডিফারেন্ট কনসেপ্ট, কম্পাউন্ড সেন্টেন্স এন্ড অ্যাডজেক্টিভ ক্লজ, তারা একটা সুন্দর কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছে। তাহলে আমি যদি পত্রপত্রিকার বাক্যের দিকে তাকাই এবং এইভাবে প্র্যাকটিস করি, আমার লেখার মান কি সুন্দর হবে নাকি সুন্দর হবে না? বলেন। সুন্দর হবে। সুন্দর হবে। জি স্যার। তো ইনিশিয়াল স্টেজে বা প্রাইমারি স্টেজে আপনাকে ভেঙে ভেঙে শিখতে হবে। আফটার সাম টাইম অর সাম ডেজ অর ফিউ মান্থস ইউ উইল ফাইন্ড দ্যাট আপনি নিজে নিজেই ওই ধরনের বাক্য লিখতেছেন। অজস্র পোলাপানের উপকার হয়েছে, এটা কোনো চাপাবাজি না, একদম গ্যারান্টেড কথাবার্তা। এবং এখানে অনেকে আছেন যে কেউ হয়তো বলছে যে অমুকের কোচিংটায় পর যা তোর কিছু শিখতে পারবি, হয়তো এখানে ভর্তি হয়েছে, ঠিক আছে? সো এইটাই শেখার জন্য আপনারা বলা হয়েছে যে জাস্ট সিম্পলি ইউ নিড টু নো রাইটিং এর ক্ষেত্রে ক্লজ কিভাবে ইউজ করতে হয়। So, আমি রাইটিং দেখবো, জামিল স্যার প্রিলি দেখবে, তারেক ভাই ম্যাথ দেখবে, শেষ, আপনার প্রিপারেশন কমপ্লিট। এটা দিয়ে আপনার আইবিএ প্রিপারেশনটা হয়ে যাবে। আইবিএ এর জন্য জাস্ট ওই যে পাজল টাজল গুলাকে আর হচ্ছে কিছু স্পেসিফিক বই পড়তে হয়, ওগুলো আমরা পড়াবো, ঠিক আছে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই। আজকের ক্লাস সম্পূর্ণ নোট করবেন এবং এটা তো নোট করবেন, নোট আমাকে মেল করার দরকার নাই। সবাই আজকে রাতের মধ্যে বা আগামীকাল রাতের মধ্যে, আগামীকাল না, আগামীকাল বিকেলের মধ্যে 5 সেন্টেন্স লিখবেন, 5 সেন্টেন্সেস এইভাবে ভেঙে লিখবেন। ঠিক আছে? কিভাবে লিখবেন? স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস, স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করবেন। কিরকম? প্রথমে লিখবেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা, তারপর লিখবেন যে কার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন, ওইটা দিয়ে একটা বাক্য লিখবেন। এরকম বুঝে 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 আপনারা হচ্ছে আমাকে বাক্য বানায় বানায় দেখাইবেন। ঠিক আছে? পারবেন না? ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকের লেকচার এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং গুড নাইট। গুড নাইট স্যার। একজন কি লিখছেন এটা আবার? ইয়েস, আমাকে এইভাবেই বলা হয়েছে, নতুন কিছু শিখতে পারবে। থ্যাংক ইউ। সো মন দিয়ে পড়েন। অ্যাটলিস্ট এখান থেকে আপনার যে খরচটা হয়েছে, টাকাটা খরচ হয়েছে, ইউ উইল নট গেট ডিসহার্টেন, ঠিক আছে? আপনি কিছু শিখে যেতে পারবেন। সো মন দিয়ে পড়েন, ঠিক আছে? আর বিকেলের সময়টুকুর পরে ব্যস্ত থাকবেন শুধু পড়াশোনা নিয়ে। আমরা যখন ছোট ছিলাম, আই ক্যান স্টিল রিমেম্বার, আমরা সন্ধ্যার পরে সন্ধ্যার আজান দিবে ঘরে ঢুকবো, এরপরে রাত 10:30 11টা পর্যন্ত কোনোভাবে আমরা দেরি করা পছন্দ করি না, ঠিক আছে? একজন কি বলছেন রেকর্ডটা আজকে দিবেন, রেকর্ড আমি 12টা 11টা 1টার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট সবাইকে, বাই বাই। ভালো করে পড়েন ভাই, বেস্ট অফ লাক।